আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা এসএসসি ফিজিক্স প্রথম পত্র অধ্যায় নাম্বার ৮ নিয়ে কিছুটা সমস্যায় জর্জরিত তাদের জন্য নিয়ে এসেছি একটা স্টাডি সেশন। এই সেশনে আমরা এই অধ্যায়ের সবগুলো ফর্মুলা রিক্যাপ করব, সেগুলো কোথা থেকে আসলো সেটা নিয়ে আলোচনা করব, কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো বিগত সালগুলোতে অ্যাডমিশন টেস্টে এবং বোর্ডে এসেছিল, এবং আমরা কনসেপচুয়াল কিছু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই একটা ফুল চ্যাপ্টার একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না, বাট আমি চেষ্টা করব একটা ওভারভিউ দেওয়ার জন্য যতটুকু সম্ভব ইনশাআল্লাহ তাআলা। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো এই চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। এটা হচ্ছে তোমাদের এসএসসি এইচএসসি ফিজিক্স অধ্যায় নাম্বার ফিজিক্স ফার্স্ট পেপার অধ্যায় নাম্বার ৮। পর্যায়ভিত্তিক গতি অধ্যায়ে শুরুতে আমরা দেখতে পাই যে এখানে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি নিয়ে আলোচনা করা হয়। আর সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো একটি কণা সেটি সবসময় এই সূত্র মেনে চলবে। সবসময় তার যে প্রত্যয়নী বল সেটা সবসময় সরণের বিপরীত দিকে হবে এবং সমানুপাতিক হবে। যতই তোমার এক্স এর মান বাড়বে ততই তোমার প্রত্যয়নী বলের মান বাড়তে থাকবে আপ টু এ সার্টেন লিমিট। যদি এই কোশ্চেনটাকে তুমি সলভ করো, যেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি, যদি তুমি চাও আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। যদি তুমি এটাকে সলভ করো তাহলে তুমি এই ইকুয়েশনটা পাবা। কিভাবে সলভ করে ওটা একটা টোটালি বড় একটা ডিসকাশন, লাইক ৫ থেকে ১০ মিনিটের একটা ডিসকাশন। সো আমরা এটাকে যদি সলভ করি আমরা পাই x = a sin ওমেগা t প্লাস ডেল্টা। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ওমেগা টি প্লাস ডেল্টাকে আমরা বলে থাকি ফেজ। ওকে, এই ফেজ বলি এটাকে। আর ফেজ একটা কোণ, কারণ সাইনের ভিতরে যাই থাকে তাই একটা কোণ, তাই না? আর ডেল্টাকে আমরা বলে থাকি ইনিশিয়াল ফেজ বা আদি দশা। ফেজ বলতে দশা আর ইনিশিয়াল ফেজ বলতে আদি দশা। ওমেগাকে আমরা বলে থাকি কৌণিক কম্পাঙ্ক। টি বলতে বোঝাই আমরা সময়, যে কোনো সময়। আর ডেল্টা বলতে একটু আগেই বললাম আদি দশা বোঝায়। এখানে এ মানে কি? এ মানে হচ্ছে এক্স এর সর্বোচ্চ মান। এ মানে হচ্ছে এক্স এর সর্বোচ্চ মান কত হতে পারে, এটাকে বলা হয় এ বা বিস্তার। তাহলে আমরা জানি যে এক্স এর সর্বোচ্চ মান এখানে এই হতে পারে, এর বেশি হতেই পারে না। কেন? কারণ সাইন এর সর্বোচ্চ মান হয় 1, সুতরাং এক্স এর সর্বোচ্চ মান হবে এ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে একটু ছবি এঁকে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা যেহেতু এটা রিক্যাপ সেশন করব, তাই এখানে অনেক ডিটেলস যাওয়ার সুযোগ নাই, বাট তুমি একটা রিক্যাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ। সরল ছন্দিত গতিতে স্পন্দনরত কোনো একটা কণার বেগ হচ্ছে v = a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। তুমি আমাকে বলতে পারো স্যার এটা কোথা থেকে পেলেন? আমি sin থিটাকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন পাবো cos থিটা, তাই না? সো এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তখন আমি এটা পাই। এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে আমি এটা পাইছি। এগুলো আমি টোটালি প্রত্যেকটা আলাদা করে ভিডিও করে বুঝাইছি যে কিভাবে এই ফর্মুলাগুলো আসছে। তুমি যদি চাও আমাকে জানাতে পারো, আমি কমেন্ট সেকশনে জানালে আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে এড করে দিব। আদার দেন দ্যাট আমি এড করব না। সো এখানে দেখতে পাচ্ছ ওমেগা ইনটু √a² - x²। তার মানে ভেলোসিটি হচ্ছে কার ফাংশন? x এর ফাংশন, তাই না? a হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে ত্বরণ বের করছে। সরল ছন্দিত স্পন্দনরত কণার ত্বরণ, সেটা হচ্ছে আবারও আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে, বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো ত্বরণ। আবার এখানে দেখো a sin ওমেগা t প্লাস ডেল্টা মানে ছিল হচ্ছে x, তাই না? সো আমি জাস্ট x দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তার মানে ত্বরণ হচ্ছে সরণের বিপরীত এবং সমানুপাতিক, কারণ ওমেগা তো একটা কনস্ট্যান্ট। পর্যায়কাল কিভাবে বের করবা? সেটাও একটা খুব ঝামেলার বিষয় অনেকের কাছে, বিকজ পর্যায়কালের বেশ কয়েকটা সূত্র আছে। তুমি যদি অনুভূমিক স্প্রিং চিন্তা করো তাহলে পর্যায়কালের সূত্র হচ্ছে এটা, আর যদি উলম্ব স্প্রিং চিন্তা করো তাহলে পর্যায়কালের সূত্র হচ্ছে এটা। আর যদি সরল দোলক হয় সেক্ষেত্রে পর্যায়কালের সূত্র ভিন্ন। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পার্থক্যটা কোথায়? 2π এ কোনো পার্থক্য নাই, পার্থক্যটা এই জায়গাটায়, যেটাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্যে পার্থক্য আছে এখানে। আরেকটা মানে ওমেগার মানে পার্থক্য। সোজা কথা, আমরা জানি পর্যায়কালের জেনারেল সূত্র হচ্ছে t = 2π / ওমেগা, তাই না? তো এটার ওমেগার মান হচ্ছে √k/m। সরল দোলকের ক্ষেত্রে ওমেগার মান হচ্ছে √g/l। আর উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে ওমেগার মান হচ্ছে √g/e, যেখানে ই বলতে বোঝায় স্প্রিং এর প্রসারণ বা সংকোচন।
এল বলতে বোঝায় সরল দোলকের যে সুতা সেই সুতার দৈর্ঘ্য, এম বলতে বোঝায় স্প্রিং, অনুভূমিক স্প্রিং এর ভর, কে বলতে বোঝায় স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক যেটাই বলো, আর জি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা বাংলায় বললে বলতে হবে যে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের সোজাসুজি বিপরীত, তার মানে এখানে যা পাইছো যে মানগুলা পাবা সেটার জাস্ট বিপরীত রাশিটাই হচ্ছে কম্পাঙ্ক। একটু আগে আমরা ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক নিয়ে আলোচনা করছিলাম যে ওমেগা এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম বলেই পর্যায়কাল এক একজনের জন্য এক এক রকম। কৌণিক কম্পাঙ্ক একটা স্প্রিং এর জন্য হচ্ছে √k/m, আর একটা সরল দোলকের ক্ষেত্রে হচ্ছে √g/l। এটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম। সরল ছন্দিত স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে দেখতে এমন হয়। তুমি হয়তো ভাবতে পারো স্যার এটা দিয়ে কি করবো, কারণ এটা দিয়ে বিভিন্ন সময় এমসিকিউ এবং সিকিউ দুইটাই এসে থাকে, তোমাদের ম্যাথ এসে থাকে এটা দিয়ে। এরপরে তোমাদের এই চ্যাপ্টারে আছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। একটা পাহাড় আমি আঁকলাম, এই পাহাড়ের উচ্চতা যদি h হয়, পাহাড়ের নিচে যদি একটা সরল দোলকের পর্যায়কাল হয় t, এবং পাহাড়ের উপরে যদি পর্যায়কাল হয় t বার বা t প্রাইম, নিচে যদি অভিকর্ষ ত্বরণ হয় g, এবং উপরে যদি অভিকর্ষ ত্বরণ হয় g প্রাইম, আর পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ 6400 কিলোমিটার, তাহলে পাহাড়ের উচ্চতাকে তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারো। ফর্মুলাতে আর হচ্ছে, এই এইচ হচ্ছে পাহাড়ের উচ্চতা, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, টি প্রাইম হচ্ছে যে পাহাড় আছে সেই পাহাড়ের উঁচুতে সরল দোলক কতটা পর্যায়কাল দিল, আর টি হচ্ছে পাহাড়ের নিচে ভূমিতে কত পর্যায়কাল, -1, 1 তো একটা কনস্ট্যান্ট। এটাকে তুমি লিখতে পারো, আবার চাইলে তুমি জি দিয়েও লিখতে পারো, √g/g'। দেখো টি প্রাইমটা উপরে কিন্তু জি প্রাইম কিন্তু নিচে। জি হচ্ছে পাহাড়ের নিচে অভিকর্ষ ত্বরণ কত, আর জি প্রাইম হচ্ছে পাহাড়ের উঁচুতে অভিকর্ষজ ত্বরণ কত। তো তুমি চাইলে এই ফর্মুলা দুইটার একটা দিয়ে পাহাড়ের উচ্চতা বের করতে পারো, ডিপেন্ড করে তোমাকে কি ডাটা দিয়ে দিছে তার উপর। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের পাহাড়ের উচ্চতা রিলেটেড ম্যাথ। আশা করি এটা দেখে তোমার কাছে ভালো লাগবে, ভালো লাগলো। এখন আমরা একটু শক্তি নিয়ে আলোচনা করব। সরল দোলন গতির ক্ষেত্রে গতিশক্তির ফর্মুলা হচ্ছে 12mv²। আমরা জানি গতিশক্তির ফর্মুলা ইন জেনারেল হচ্ছে 12mv²। সেখানে ভি বলতে ছিল, একটু আগে তুমি দেখেছিলে, ভি মানে ছিল হচ্ছে ওমেগা ইন্টু √a² - x²। সেটা যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে m ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে k হয়ে যায়। তো আমরা পেয়ে যাব 12k² - x²। আমি আবারও বলে দেই, আমি আরেকবার মনে করিয়ে দিই তোমাকে, আমি এই সবগুলো ফর্মুলার ডেরিভেশন আলাদা ভিডিওতে করছি। তুমি যদি চাও আমি প্রত্যেকটা চেষ্টা করব লিঙ্কগুলো অ্যাড করে দিতে, হয়তো আমি কয়েকটা নিজেও দিতে পারি অ্যাড করে। সো 12k² cos² ω t প্লাস ডেল্টা, এটা হচ্ছে তোমার কোথা থেকে আসলো, আসলে আমি a² তো a² আছেই, কিন্তু x ইকুয়াল টু a sin ω t প্লাস ডেল্টা দিয়ে আমি যদি রিপ্লেস করি তাহলে কিন্তু এই ফর্মুলাটা চলে আসে। বিভব শক্তির ফর্মুলা হচ্ছে 12k(x²) সরল দোলনের ক্ষেত্রে এমনিতেই, এটারও ডেরিভেশন কিন্তু আছে, প্রমাণ আছে, যেটা আমি করছি আলাদা ভিডিওতে। x এর জায়গায় তুমি যদি রিপ্লেস করো a sin ω t প্লাস ডেল্টা, তাহলে তুমি এটা পেয়ে যাবা। সো গতিশক্তি পেলা, বিভব শক্তি পেলা, মোট শক্তি কি হবে, মোট শক্তি হবে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল হচ্ছে মোট শক্তি। মোট শক্তি তার মানে সরল দোলনের ক্ষেত্রে মোট শক্তি হচ্ছে 12k(a²). তা আমরা একটু দেখলাম যে এটা চিত্র কেমন হবে, যেহেতু তোমাদের এমসিকিউ আকারে এটা এসে থাকে, এবং তোমাদের সিকিউতেও গ্রাফ দিয়ে প্রশ্ন এসে থাকে। তো চিত্র হবে এমন, দেখো এখানে বিভব শক্তিটা হচ্ছে সাইন দিয়ে লেখা, সরি এক্স, এখানে হচ্ছে সরণ দিয়ে, এখানে হচ্ছে গতিশক্তি দিয়ে লেখা, শক্তি দিয়ে লেখা। এখানে দুই ভাবে চিত্রটা আঁকা যায়, একটা হচ্ছে সময় সাপেক্ষে শক্তি আর একটা হচ্ছে সরণের সাপেক্ষে শক্তি। তা আমরা এখানে সরণের সাপেক্ষে দেখতেছি আগে। তো সরণের সাপেক্ষে যদি দেখি, এখানে দেখো সরণ হচ্ছে 12k(x²), আর এখানে দেখো 12k(a² - x²). তাহলে এখানে যদি খেয়াল করো যে x এর মান যখন 0 তখন বিভব শক্তি 0, x এর মান যখন a তখন বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ। দেখো দেখো এই যে x এর মান যখন 0, এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ। x এর মান যখন 0 তখন বিভব শক্তি 0, x এর মান যখন a, এই যে a, তখন দেখো বিভব শক্তি কিন্তু হাইয়েস্ট, x এর মান যখন -a দেখো বিভব শক্তি হাইয়েস্ট। গতিশক্তির ক্ষেত্রে উল্টা, গতিশক্তির ক্ষেত্রে x যখন 0
তখন গতিশক্তি হচ্ছে ম্যাক্সিমাম শক্তির সমান হয়ে যায়। এই যে এখানে যখন 0 তখন এই যে গতিশক্তির গ্রাফ হচ্ছে এটাই, দেখো এটা। এটা ম্যাক্সিমাম হয়ে গেছে। আবার x এর মান যখন a, এখানে a বসাও, a বসাইলে এটা 0 হয়ে যাবে। এই যে দেখো a এর ক্ষেত্রে এই যে দেখো গতিশক্তির গ্রাফটা দেখো একদম 0 তে চলে আসছে। তো এই ধরনের গ্রাফ দেখে তুমি অভ্যস্ত। আর এটা হচ্ছে কুইক রিক্যাপের জন্য এই ভিডিওটা। আশা করি এটা দেখে তোমার উপকার হচ্ছে। এ পর্যায়ে হচ্ছে আমরা সময়ের সাথে সাথে শক্তির গ্রাফটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখব। শক্তির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সময় যত যাচ্ছে, দেখো সময় যত বাড়তেছে ততই আমার আমার বিভব শক্তিটা শুরু হয়েছে 0 থেকে, 0 থেকে শুরু হয়ে ম্যাক্সিমামে টাচ করে আবার নামছে, আবার ম্যাক্সিমামে টাচ করছে। দেখো শক্তির কোনো নেগেটিভ জিনিস এখানে নাই, কোনো নেগেটিভ পোর্শন নাই। কেন নেগেটিভ পোর্শন নাই? বিকজ এখানে তোমার যেই গ্রাফটা একটু দেখাই তোমাকে, দাঁড়াও ইকুয়েশনটা। যেমন এখানে দেখো এই যে কজ স্কোয়ার কিন্তু কজের নেগেটিভ পোর্শন থাকলেও কজ স্কোয়ারে কিন্তু কোনো নেগেটিভ পোর্শন নাই। সাইনের নেগেটিভ পার্ট থাকলেও সাইন স্কোয়ারে কিন্তু কোনো নেগেটিভ পার্ট নাই বা কোনো নেগেটিভ পোর্শন নাই। সো এই ডাটাটা তোমার এন্টায়ারলি হচ্ছে গ্রাফের উপরের সাইডে হবে, এটাও এন্টায়ারলি গ্রাফের উপর সাইডে হবে, এই যে টাইমের রেসপেক্টে যদি আঁকো আর কি। সো দেখো বিভব শক্তি হচ্ছে সাইনকে ফলো করতেছে, গতিশক্তি হচ্ছে কজকে ফলো করতেছে। তুমি বলতে পারো স্যার এটা কি বাধ্যতামূলক বিভব শক্তি সাইনকে ফলো করতে হবে? না, আমি যদি শুরুতে x = a sin ওমেগা t প্লাস ডেল্টা ধরে নিয়েছিলাম, এই জন্য বিভব শক্তিতে সাইন আসছে। তো বিভব শক্তিতে যদি x = যদি তুমি cos দিয়ে লিখতা তাহলে বিভব শক্তি কিন্তু cos আসতো, গতিশক্তিতে সাইন আসতো, তাতে কিচ্ছু যায় আসতো না, আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেম। তাহলে আবারও বলি, বিভব শক্তির ক্ষেত্রে সাইন ফলো করতেছে, গতিশক্তির ক্ষেত্রে cos এখানে ফলো করতেছে। তো সাইনকে ফলো করে বিভব শক্তি, তাই না? তো সাইনকে ফলো করা মানে কি? সাইন শুরু হয় কোথা থেকে? 0 থেকে শুরু হয়। এই যে 0 থেকে, সময় যখন 0 সাইন শুরু হয়ে গেছে। আর কসকে ফলো করে গতিশক্তি। এই যে ডটেড লাইন দিয়ে আমি লিখছি। তো কস কোথা থেকে শুরু হয়? এই যে কস হচ্ছে ম্যাক্সিমাম থেকে শুরু হয়। এই যে সুন্দর পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময় সে 0 তে চলে আসে। পর্যায়কালের অর্ধেক সময় সে আবার ম্যাক্সিমামে যায়, আবার সে 0 তে চলে আসে 3/4 অংশে। এভাবে করে হচ্ছে গ্রাফটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এবার আমরা দেখব যে এখানে গতির সম্মুখ দশাগুলো কিভাবে চেঞ্জ হয়। তা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে একটা সরল দোলক আমি আঁকলাম। এখানে x যখন 0 তখন ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, আর স্থির শক্তি হচ্ছে 0, গতিশক্তি হচ্ছে ম্যাক্সিমাম। x যখন a তখন বিভব কিন্তু এখানে এখানে বেগ কিন্তু এখানে 0, গতিশক্তি এখানেও 0, আর বিভব শক্তি এখানে ম্যাক্সিমাম, কারণ এটা হচ্ছে সাম্য অবস্থা থেকে সবচেয়ে বেশি দূরে গেছে। সো বিভব শক্তি ম্যাক্সিমাম। দেখো বেগ 0 হলে গতিশক্তি এমনিই 0 হবে। সো আলটিমেটলি আবার সে এখন ব্যাক করবে। আবার দেখো x যখন -a মানে নেগেটিভ দিকে তার বিস্তার সর্বোচ্চ, তখন তার বেগ আবারও 0, মানে এটা দেখো মিল আছে। গতিশক্তি 0 আর পোটেনশিয়াল এনার্জি আবারও হচ্ছে কি, বিভব শক্তি আবারও হচ্ছে ম্যাক্সিমাম। তো তোমাকে এটা দেখানোর উদ্দেশ্য একটাই, আসলে এইটার উপরে কিন্তু আসলে প্রশ্ন হয়, অনেক বেশি প্রশ্ন হয়, ঠিক আছে? বিশেষ করে এমসিকিউ এবং সিকিউতে ইদানিং এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, বোর্ডে প্রশ্ন আসতেছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এখানে একটা চমৎকার প্রশ্ন আছে এই রিলেটেড, ডাটা রিলেটেড। সো দেখো, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট চলে যাব। তো তোমাদেরকে অনেক সময় এই চিত্র দিয়ে দেয়। এখানে দেখো একটা সরল দোলকের ক্ষেত্রে এখানে সরল দোলকটা হচ্ছে এখানে হচ্ছে রিজিড একটা সাপোর্টের মধ্যে আছে। এই যে সুতা এখানে একটা বব, এই যে একটা বব ঝুলানো, এই ববটা এই বরাবর একটা টান ফিল করে, একটা টেনশন ফিল করে, তাই না? এই বরাবর হচ্ছে তাকে, এই সাপোর্টটা তাকে কি করে, এই বরাবর একটা টান দেয়, একটা টেনশন ফিল করে। এটা তো সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে যে অবস্থা সে থাকতে পছন্দ করে সেখান থেকে সে থিটা দূরে আছে। আর আমরা জানি যে প্রত্যেকটা বস্তুই যদি ঝুলে থাকে সেখানে একটা গ্র্যাভিটি কাজ করবে। সো মানে গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঝুলে থাকলে আর কি। সো এই যে ববটা, তার নিচের দিকে একটা এমজি বল কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। এটা থিটা হইলে এটাও থিটা, অনুরূপ কোণ। তাহলে এটা যদি হয় এমজি, এটা হবে এমজি কস থিটা, আর এই দিকে হবে এমজি সাইন থিটা। এইসব উপাংশে ভাগ করা তোমরা ভালো মতোই জানো যে এটা যদি হয় এমজি এটা, আর এটা যদি হয় থিটা, তাহলে এই দিকে হবে এমজি কস থিটা আর এই দিকটা হবে হচ্ছে এমজি সাইন থিটা। তো এইভাবে করে হচ্ছে আমরা এই চিত্র দেখলাম। এই চিত্র দেখার একটা বড় উদ্দেশ্য হচ্ছে, এটা নিয়ে অলরেডি অনেকগুলো এই টাইপের প্রশ্ন আসছে সিকিউতে। এমজি কস থিটা আর এই টি একজন একজনকে ব্যালেন্স করে ফেলে বলেই বব কিন্তু না উপরের দিকে চলে যায় না নিচের দিকে ছিটকে পড়ে যায়। তার মানে এমজি কস থিটা আর টি হচ্ছে ব্যালেন্স হয়ে যায়, সেজন্যই এমজি কস থিটা ইকুয়াল টু টি। তাহলে এমজি সাইন থিটা কে ব্যালেন্স করে? কেউই ব্যালেন্স করে না। এই জন্যই এটা হচ্ছে এরকম সুইং করতে পারে, এমজি সাইন থিটা ব্যালেন্স হয় না বলেই। সো এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা, এই বলটির কারণেই বস্তুটি দুলে, দেখছো?
এই বলটির কারণে মূলত হচ্ছে cos θ দুলে, কিন্তু টি আর mg cos θ একজনকে নালিফাই করে ফেলে বা ব্যালেন্স করে ফেলে। এ পর্যায়ে আমরা কিছু গ্রাফ দেখব, যেটা এই চ্যাপ্টারের একদম প্রাণ। এখানে তুমি প্রথম গ্রাফটাই দেখতে পাচ্ছ যে এখানে একটা টি স্কোয়ার আর জি এর গ্রাফ। তো তুমি যদি সূত্রটা জানো যে টি ইকুয়াল টু হচ্ছে 2π√L/g, সেখান থেকে তুমি লিখতে পারো টি স্কোয়ার ইকুয়াল টু 4π² L/g। সো টি স্কোয়ারের সাথে জি এর গ্রাফ মানে কি, বাকিটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। সো দেখো টি স্কোয়ার আছে ওয়াই এক্সিস বরাবর, আর জি আছে হচ্ছে এক্স এক্সিস বরাবর। সো তুমি এখানে একটা কাজ করো, টি স্কোয়ারের জায়গায় ওয়াই কে রিপ্লেস করে দাও আর জি এর জায়গায় এক্স কে রিপ্লেস করে দাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে নিচে হচ্ছে ওয়াই আছে, আর সরি উপরে আছে ওয়াই আছে বাম পাশে, আর নিচে হচ্ছে এক্স আছে। সো এক্স যদি উপরে যায় এক্স ইনভার্স হয়ে যায়, আর এই টাইপের ইকুয়েশন। হ্যাঁ, এটা কিন্তু পুরোটা কনস্ট্যান্ট 4π² L পুরোটা কনস্ট্যান্ট দেখি আমি কিন্তু একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারছি। এই টাইপের ইকুয়েশন এটাকে অধিবৃত্তিক ইকুয়েশন বলে, অধিবৃত্ত এটা বা হাইপারবোলা। আর হাইপারবোলা দেখতে এমন টাইপের হয়, কতটা ফ্ল্যাট হবে কি হবে সেটা এখন চিন্তার বিষয় না। বিষয়টা হচ্ছে এই গ্রাফটা যদি এমসিকিউতে আসে তাহলে তুমি বুঝতে পারবা যে এটা একটা হাইপারবোলা হবে। ঠিক আছে, এইভাবে করে বের করতে হয় এগুলো। তারপর দেখো টি স্কোয়ার আর 1/g, এটা এটা এখান থেকেই বলা যাচ্ছে যে টি স্কোয়ারের সাথে জি এরটা দেখলাম, এখন টি স্কোয়ারের সাথে 1/g দেখবো, জি না। তাহলে এই ফর্মুলাতে দেখো আমি y আর 1/g এর জায়গায় আমি x কে রিপ্লেস করলে আমি পাবো y ইজ প্রপোর্শনাল টু x। এখন কিন্তু এটা সরল লেখার গ্রাফ, এখন আর এটা অধিবৃত্ত না। এখন দেখো এটা সরল লেখা হয়ে গেছে। এগুলো যদি তুমি না বুঝো, ডিটেলস না বুঝো, তুমি আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি চেষ্টা করবো আরো ডিটেলসে বলতে এগুলা। এখন পরবর্তী গ্রাফ, যে এফ আর এল এর গ্রাফ, ফ্রিকোয়েন্সির সাথে কার্যকরী দৈর্ঘ্যের গ্রাফ। তো সেখান থেকে আমি এই যে কিছু সমীকরণ আনছি। এফ এর সাথে দেখো এল কিভাবে আছে, এফ এর জায়গায় তুমি ওয়াই কে রিপ্লেস করে দিতে পারো, আর আর এটার জায়গায় হচ্ছে তুমি এল এর জায়গায় তুমি এক্স কে রিপ্লেস করে দিতে পারো যদি তুমি চাও আর কি। সো আমি হচ্ছে রিপ্লেস করে দিছি একদম লাস্টের দিকে এসে। দেখো ক্যালকুলেশন যেহেতু দেখাইছি আসলে, তাই দেখিয়ে দিছি, তাই আর ব্যাখ্যা করতেছি না, বিকজ ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে। সো f is proportional to L inverse half, এটাও অধিবৃত্তিক গ্রাফের বৈশিষ্ট্য, এই জন্য দেখো এটা অধিবৃত্ত। তারপরে এবার টি আর এল এর গ্রাফ কেমন হবে, টি আর এল এর গ্রাফ। ওকে, সো টি এর সাথে এল হচ্ছে y স্কয়ার ইজ প্রপোর্শনাল টু x টাইপের গ্রাফ। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা প্যারাবোলা, এই জন্য দেখো একটা প্যারাবোলা গ্রাফ আসছি। সো তুমি বলতে পারো যে সেগুলো গ্রাফ পড়ার উদ্দেশ্য কি। আমি জানি যে যারা অলরেডি পড়ছো তারা তো জানোই, গ্রাফ না করলে তুমি কোনোভাবেই ভালোভাবে ইয়া করতে পারবা না, মানে এমসিকিউ সলভ করতে পারবা না, ইনফ্যাক্ট অনেকগুলা শিখেও পারবা না। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটা যথেষ্ট অলরেডি বড় হয়ে গেছে, তোমাদের কুইক রিক্যাপের জন্য এই ভিডিওটা ভালো হবে আশা করা যায়। আসসালামু আলাইকুম।